হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটাই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে আমরা ম্যাথগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে শর্ট কোশ্চেন 1 নম্বরের। আজকে আমরা 20টা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা কিন্তু প্র্যাকটিস করছো নিশ্চয়। আর এখন দেখো, কয়েকদিন আগে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট গেল, এবার আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট চলে আসবে। আবার আমাদের গরমের ছুটিও পড়ে গেছে। তাহলে গরমের ছুটির পর কোনো আমাদের ভালো করে ক্লাস হবে তো বলে আমার মনে হয় না। তো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো বাড়িতে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, তো অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো ফল পাবা। আর যদি পরীক্ষাতে ভালো ফল পেতেই হয় তাহলে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সব অঙ্কগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। তো চলো আর দেরি না করে আমরা এই ভিডিওটাকে শুরু করি। দেখো, এবার আমাদের এক দাগের কোশ্চেনটা বলেছে যে 0.8 কে শতকরায় প্রকাশ করো, এটা আমাদের বলেছে। তাহলে শতকরা মানে কি না, 100-র মধ্যে কত। তাহলে এখানে আমাদের কি বললো না, 0.8 কে শতকরায় প্রকাশ করো। তাহলে আমাদেরকে কি করতে হবে না, 0.8 কে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে করছি যে 0.8 এটা গণিত 100। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0.8 মানে কি 8/10, এটা গণিত 100। এবার এখানে এই 0 আর এই 0 কাটলাম, ইকুয়াল টু আমাদের, তাহলে এখানে কত হয়, 10 আর 8 গুণ করলে দেখো 80%। তাহলে কিন্তু এখানে 0.8 কে শতকরায় প্রকাশ করলে আমাদের হবে 80%। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 2 দাগের কোশ্চেনটা যাই। এবার দেখো আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে 0.05 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, এটা আমাদের বলেছে। তাহলে 0.05 মানে আমরা কি লিখতে পারি, 0.05 এটা মানে কি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 5/100, আমরা এটা লিখতে পারি। তাহলে এবার বলেছে যে 0.05 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে দেখো 5 আর 100 আমরা কাটাকাটি করছি। তাহলে এখানে 5 আর 100, তাহলে এখানে 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। আর এখানে 100 কে 5 দিয়ে ভাগ করলে 20 হয়। এটা ইকুয়াল টু 1/20। তাহলে আমাদের কি হলো না, 0.05 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের হয় 1/20। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 3 দাগের কোশ্চেনটা যাই। দেখো, এখানে এবার আমাদের 3 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি শঙ্কুর কয়টি তল। তাহলে প্রথমে দেখো আমরা শঙ্কুটা এঁকে নিই, তাহলে দেখো আমাদের বলতে সুবিধা হবে। এই যে শঙ্কুটা আমরা এঁকে নিলাম। এরপর এখানে তাহলে কি বললো, শঙ্কুর কয়টি তল। তাহলে এখানে দেখো আমরা এই যে নিচে দিকে একটা আছে, দেখো শঙ্কুর নিচে যেটা, তার নিচে একটা আছে সমতল, আর শঙ্কুর চারিধার যেটা সেটাতে আছে একটা তল। তাহলে এখানে কটা হলো, একটা সমতল একটা বক্রতল। তাহলে কয়টি তল মোট, তাহলে 2টি তল। তাহলে এখানে আমাদের উত্তর হবে 2টি। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তারপর দেখো আমরা 4 দাগের কোশ্চেনটা যাই। দেখো, এবার আমাদের 4 দাগের কোশ্চেনটা বলেছে যে -3 + -4 ইকুয়াল টু কত, এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে ধরো কোনো একটি দোকানে আমার 3 টাকা ধার রয়েছে, আর কোনো একটি দোকানে ধরো আমার 4 টাকা ধার রয়েছে। তাহলে আমার মোট ক টাকা ধার, -7 টাকা ধার। এটা তো বেশ সাধারণ। তাহলে দেখো এখানে আমরা করে দিচ্ছি যে -3 + -4। তাহলে আমরা কি বললাম, একটা দোকানে 3 টাকা ধার, একটা দোকানে 4 টাকা ধার। তাহলে টোটাল আমার ক টাকা ধার, -7 টাকা ধার। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। এটা সিম্পল ছিল। তারপরে দেখো এবার আমরা 5 দাগের কোশ্চেনটা যাই। দেখো, এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে,
না সকল গণনার যোগ্য সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে কি না যে সকল সংখ্যাগুলো গোনা যায় তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কি না এই যে 1 থেকে স্টার্ট করে 1 থেকে স্টার্ট করে যত অসংখ্য সংখ্যা আছে সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে আরেকবার আমরা বলে দিই স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সকল গণনার যোগ্য সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 6 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 6 দাগের কোশ্চেনটা বলেছে যে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, শতকরা কত কুল মানে কতগুলো পচে গেছে, কতগুলো কুল পচে গেছে এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এখানে শতকরা মানে কি না 100-র মধ্যে কত এটা আমাদের মানে শতকরা মানে হচ্ছে এটা। আর এখানে কি বলেছে যে 24 কুলের মধ্যে 6 কুল পচে গেছে, তাহলে শতকরা কত কুল পচে গেছে। তাহলে দেখো এখানে আমরা বার করছি যে 24 কুলের মধ্যে 6 কুল পচে গেছে। এখানে যেহেতু আমাদের ছোট জায়গা সেজন্য আমি কিন্তু এইভাবে শর্টকাটে লিখছি, কিন্তু তোমরা কিন্তু মানে পুরোপুরিটাই লিখবে। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে এভাবে কিন্তু তোমরা লিখবে। তাহলে 24 কুলের মধ্যে 6 কুল পচে গেছে, তাহলে অনের মধ্যে কত কুল পচেছে? তাহলে নিশ্চয় কম কুল পচবে, তাহলে 6/24। এবার হচ্ছে 100-এর মধ্যে তাহলে কত? তাহলে 6/24, তাহলে 100-এর মধ্যে নিশ্চয় বেশি কুল পচবে, তাহলে 6/24 এটা গণিত 100। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করছি, 6 আর 24 কাটলাম, তাহলে এখানে 4 হলো, আর 4 দিয়ে 100-কে কাটলাম, তাহলে 25 হলো। তাহলে এটা ইকুয়াল টু 25। দেখো আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে 100-টির মধ্যে 25টি কুল পচলো, তার মানে কি না 25% কুল পচে গেছে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 7 দাগের কোশ্চেনে যাই। দেখো এবার আমাদের 7 দাগের কোশ্চেনতে বলেছে যে x এর সঙ্গে কত যোগ করলে 10 হবে এটা আমাদের বলেছে। তাহলে এখানে x দেওয়া আছে বলে এটা কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যার ব্যাপার না। এখানে ধরো একটা আমরা এমনি সংখ্যা নিয়ে বলে দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। সেটা কি ধরো এরকম বলছে যে 2 এর সঙ্গে কত যোগ করলে এখানে আমাদের 5 হবে এটা আমাদের বলেছে। তাহলে আমরা কি করতাম না 5 থেকে আমরা 2 বাদ দিতাম, তাহলে 3 পড়ে থাকতো। তাহলে এখানে যদি 2 এর সঙ্গে 3 যোগ করি তাহলে এখানে আমাদের 5 হচ্ছে। তাহলে সেই রকমই এটাও এখানে বলেছে যে শুধু x বলে দিয়েছে, এখানে শুধু x বলে দিয়ে এটা শুধু প্রবলেম হচ্ছে, এটা কিন্তু প্রবলেম না। তাহলে x এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? তাহলে আমরা কি করব না 10 - x প্লাস এটাই, তাহলে x এর সঙ্গে যদি 10 - x এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 10 হয়ে যাবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 8 দাগের কোশ্চেনটা যাই। এবার দেখো আমাদের 8 দাগের কোশ্চেনটা বলেছে যে শঙ্কুর কয়টি শীর্ষবিন্দু আমাদের এটা বলেছে। তাহলে কি না শীর্ষবিন্দু কাকে বলে না দুটি বাহুর যে সাধারণ বিন্দু তাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এখানে আমরা প্রথমে শঙ্কুটা এঁকে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে শঙ্কুর কয়টি শীর্ষবিন্দু। তাহলে এখানে আমরা এঁকে নিলাম। দেখো এখানে আমরা শঙ্কুটা এঁকে নিলাম। এরপর এখানে কি বললাম না শঙ্কুর কয়টি শীর্ষবিন্দু আমাদের এটা বলেছে। তাহলে শীর্ষবিন্দু কয়টি? দেখো এইখানে একটি শুধু রয়েছে, তাহলে এখানে আমাদের তাহলে শঙ্কুর কয়টি শীর্ষবিন্দু হলো না একটি। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 9 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 9 দাগের কোশ্চেনটা বলেছে যে কোন সংখ্যার বর্গমূল থেকে 2 বিয়োগ করলে 2 হবে আমাদের এটা বলেছে। তাহলে কি না সেই কোন সংখ্যাটা আমরা ধরে নিলাম x। এবার ধরো এবার আমরা বলছি যে x এর বর্গমূল থেকে, তাহলে বর্গমূল মানে কি না রুট ওভার। তাহলে এখানে x এর রুট ওভার থেকে 2 বিয়োগ করলে মানে -2 বিয়োগ করলে 2 হবে, এটা ইকুয়াল টু 2। তাহলে আবার আমরা মিলিয়ে নিচ্ছি যে মানে কোন সংখ্যার বর্গমূল থেকে, তাহলে আমরা সংখ্যাটা দিলাম x, তাহলে তার বর্গমূল মানে রুট ওভার থেকে 2 বিয়োগ করলে মানে -2 ইকুয়াল টু 2 হবে। মানে সেটা 2টা বিয়োগ করলে 2 হবে এটা বলেছে। তাহলে এখানে 2 হলো। এবার দেখো আমরা ক্যালকুলেশন করছি, বা এখানে দেখো তাহলে এখানে রুট ওভার x এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এদিকে 2 বিয়োগ হয়েছিল এদিকে সে যোগ হবে। তাহলে এখানে 2 +
2 বা এখানে √x এটা ইকুয়াল টু 2 + 2 4 বা এখানে আমাদের x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এইদিকে কিন্তু এদিকে √ওভার হয়েছিল x এর, তাহলে √ওভারে যখন এইদিকে আসবে তখন আমাদের কি হবে, স্কয়ার হয়ে যাবে, মানে বর্গ হয়ে যাবে, তাহলে এদিকে 4 এর স্কয়ার। তাহলে এবার দেখো আমরা করছি বা এখানে আমাদের কি হচ্ছে, তাহলে এখানে x ইকুয়াল টু 4 এর স্কয়ার। 4 এর স্কয়ার মানে কি হচ্ছে যে মানে হচ্ছে 4 কে 4 দিয়ে গুণ, মানে 4 কে 4 দিয়ে গুণ, তাহলে এটা ইকুয়াল টু 16। তাহলে এটা কিন্তু আমাদের বোঝায়। তাহলে দেখো এবার আমরা নিয়ে নিচ্ছি যে কোন সংখ্যার বর্গমূল, মানে কোন সংখ্যা বর্গমূল থেকে, তাহলে 16 এর বর্গমূল মানে তার √ওভার, মানে 16 যদি √ওভার করা তাহলে কত হয় 4, 4 থেকে 2 বিয়োগ, মানে 2 বিয়োগ করলে তাহলে কত 2, তাহলে ঠিকই বলেছে যে 2 হবে, তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তাহলে এখানে আমাদের উত্তর হলো 16। তাহলে এটা বোঝা গেল। এরপর দেখো আমরা 10 দাগের কোশ্চেনতে যাই। দেখো এবার আমাদের 10 দাগের কোশ্চেনটা বলেছে যে 5 টাকার 1/20 অংশ 2 টাকার কত অংশের সমান, আমাদের এটা বলেছে। তাহলে এখানে এই যে 5 টাকা, এখানে 5 টাকাকে প্রথমে আমাদের 500 মানে পয়সাতে করে নিই। তাহলে পয়সাতে যদি করি, দেখো পয়সাতে করে কাটাকাটি করতে কিন্তু সুবিধা হয়। তাহলে পয়সাতে যদি করি তাহলে আমাদের কত হয় না 500 পয়সা। তাহলে এখানে 500 পয়সা এটা গণিত 1/20 অংশ। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করি, এখানে 0 0 কাটলাম, আর এটা 2 মানে 2 আর 50 যদি আমাদের কাটা হয় তাহলে আমাদের কি হবে, এখানে 25 হবে। তাহলে এখানে 25 যেটা বেরোলো এটা কিসে না পয়সাতে বেরোলো, তাহলে এখানে আমরা পয়সা লিখলাম। এবার এখানে বলেছে যে 2 টাকার কত অংশের সমান, তাহলে এই যে 2 টাকার কত অংশের সংখ্যা কোনটা না, এই যে এই 25 পয়সা যেটা বেরোলো এইটা হচ্ছে 2 টাকার কত অংশের সমান, এটা বার করতে দিয়েছে। তাহলে এখানে 2 টাকা মানে কত পয়সা, কিন্তু দেখো পয়সাটা করে নিচ্ছি, তাহলে 200 পয়সা। তাহলে এখানে 25 পয়সা 200 পয়সার কত অংশের সমান, তাহলে আমাদের কি করতে হবে না 25/200। এবার দেখো আমরা কাটাকাটি করছি এখানে, তাহলে এটা দেখো আমরা 5 দিয়ে কাটলাম, তাহলে এখানে 5 5 এ 25, আর এখানে হয় 4 5 এ 20 আর একটা শূন্য, আর এটা 5 একে 5 আর হচ্ছে 5 8 এ 40, এটা ইকুয়াল টু হচ্ছে 1/8। 1/8 এটা যেটা বেরোলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তাহলে কি কি বলেছে কিভাবে করতে হবে সেটা কিন্তু বুঝে বুঝে করতে হবে, কোনটার পর ওটা কি বলেছে। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 11 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 11 দাগের কোশ্চেনটা বলেছে যে কোনটি রোমান পদ্ধতিতে সঠিক নয়, আমাদের এটা বলেছে। তাহলে XM নাকি IC নাকি CD, তাহলে এভাবে তো আমরা বুঝতে পারবো না, তাহলে এর মানগুলো প্রথমে আমাদের জেনে নিতে হবে। তাহলে এখানে XM এটার মান কত, M মানে কত 1000 আর X মানে কত 10। তাহলে এখানে XM এর মানটা তাহলে কি আছে, M মানে যদি 1000 হয় 1000 এর যদি 10 হয় মানে 1000 থেকে 9 বাদ গেল, 1000 থেকে এখানে 10 বাদ গেল, সরি X মানে 10, তাহলে M থেকে 10 বাদ গেল, মানে 1000 থেকে 10 বাদ দিলে তাহলে কত পড়ে থাকে আমাদের 990। হ্যাঁ, তাহলে আমাদের এটা পড়ে থাকে। এবার এখানে 990 এটা হলো, তারপরে মানটা কি দেওয়া আছে যে IC, এখানে কিন্তু C এর আগে কখনো I বসে না, আর এখানে C মানে কত 100 আর I মানে 1, তাহলে এখানে 100 এর আগে I বসলে এখানে কিন্তু হলো। তারপরটা কি দেওয়া আছে দেখো CD, D মানে কত, D মানে 500 আর C মানে কত 100, তাহলে D এর আগে যদি D মানে 500, 500 থেকে যদি 100 যদি বাদ দেয় তাহলে কত 400, তাহলে এটাও নিশ্চয়ই আমাদের ঠিকই আছে। তাহলে D এর আগে আমাদের C বসে, তাহলে 400 এখানে আমাদের হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তাহলে এখানে কোনটি রোমান পদ্ধতি সঠিক নয় এটা আমাদের বলেছে, তাহলে কোনটি সঠিক নয়, IC যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের সঠিক নয়, তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তারপর দেখো এবার আমরা 12 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 12 দাগের কোশ্চেনটা বলেছে যে বৃত্তচাপ কাকে বলে। বৃত্তচাপ কাকে বলে না কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ যে অংশ তাকে বলা হয় বৃত্তকলা। তাহলে দেখো এখানে আমরা বৃত্তটা এঁকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা বৃত্তটা আঁকলাম, তো এবার কোন বৃত্তে কি বললাম, তাহলে কোন বৃত্তের ধরো এখানে একটা কেন্দ্র রয়েছে, এবার কেন্দ্র থেকে আমি দুটো ব্যাসার্ধ টানলাম, এখানে একটা টানলাম
এখান থেকে আর এখান থেকে একটা টানলাম, তাহলে দুটি ব্যাসার্ধ আর একটি বৃত্তচাপ, ধরো বৃত্তচাপটা এটা নিলাম আমরা। তাহলে কি এবার দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ, মানে এই যে এর যে মিডলের অংশ, মানে দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ যে অংশ তাকে আমরা বলবো বৃত্তকলা। আবার এটাও হতে পারে যে এখানে দুটো আমরা ব্যাসার্ধ নিলাম আর এই যে এই চারিধারটা, তাহলে এই যে এর যে মিডিলের অংশ তাকেও আমরা বৃত্তকলা বলতে পারি। আবার এর পেছনেও এটাকেও আমরা বলতে পারি। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তাহলে এখানে তাহলে বৃত্তকলা কাকে বলে আরেকবার আমরা বলে দিচ্ছি। কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ অংশকে বৃত্তকলা বলা হয়। এটা বোঝা গেল নিশ্চয়। এরপর দেখো আমরা 13 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 13 দাগের কোশ্চেনটা বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার গসাগু সর্বদা, এটা বলেছে। তাহলে দুটি ক্রমিক সংখ্যার গসাগু সর্বদা কি? আমরা সবাই জানি 1। দেখো আমরা একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো 2 আর 3, এদের গসাগু কত? 1। আবার ধরো 4 আর 5, হ্যাঁ, এদের গসাগু কত? 1। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল এবং কিন্তু তোমাদের উদাহরণ নিয়ে করে নিতে হবে। তাহলে এটা বোঝা গেল, এখানে আমাদের উত্তর হলো 1। এরপর দেখো আমরা 14 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 14 দাগের কোশ্চেনটা বলেছে যে 9/7 এর অনন্যক কত? তাহলে এখানে 9/7 এর অনন্যক কত? আমরা সবাই জানি 7/9। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 15 দাগের কোশ্চেনটা যাই। এখানে আমাদের 15 দাগের কোশ্চেনটা কি বলেছে যে একটি সুষম ঘনবস্তুর নাম লেখো। তাহলে এখানে প্রথমে আমাদের সুষম ঘনবস্তু কাকে বলে সেটা প্রথমে আমাদের জেনে নিতে হবে। তাহলে সুষম ঘনবস্তু কাকে বলে? যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ তাকে আমরা সুষম ঘনবস্তু বলবো। মানে কি বলতে, মানে যে সমস্ত ঘনবস্তুগুলোর নিজস্ব নির্দিষ্ট আকৃতি আছে তাকে আমরা সুষম ঘনবস্তু বলবো। তাহলে সেরকম কি? যেরকম ধরো বই, তারপর ইট, এইগুলো কিন্তু তাহলে আরেকবার বলে দিই সুষম ঘনবস্তু কাকে বলে। তাহলে কি? যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ তাকে আমরা সুষম ঘনবস্তু বলবো। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 16 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 16 দাগের কোশ্চেনটা বলেছে যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ ভগ্নাংশ, এটা আমাদের বলেছে। তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কি? তাহলে প্রকৃত ভগ্নাংশই হবে। তাহলে এখানে আমাদের উত্তর হবে প্রকৃত। সেরকম আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরো 1/2 এটা গণিত 3/4, এটা ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 3/8। তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদাই কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশই হবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তারপর দেখো আমরা 17 দাগের কোশ্চেনটা যাই। এবার দেখো আমাদের 17 দাগের কোশ্চেনটা বলেছে যে 12/2/5 এর অনন্যকটি লেখো। আমাদের এটা বলেছে। তাহলে কি না 12/2/5, এটার মানে কি 12/2/5, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো 5 বারং 60, 60 আর 2 এ কত হয় আমাদের 62। তাহলে এখানে 62/5। তাহলে এখানে মানে তাহলে 62/5 এর অনন্যকটি কত এটা আমাদের বলেছে। তাহলে এটাই হচ্ছে তো 12/2/5 মানে কি 62/5। তাহলে এর অনন্যক মানে কি? এটা অনন্যক তাহলে কি হবে 5/62। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 18 দাগের কোশ্চেনটা যাই। তাহলে দেখো এবার আমাদের 18 দাগের কোশ্চেনটা বলেছে যে ড্যাশ মিনিটের 1/6 অংশ ইকুয়াল টু 6 মিনিট, আমাদের এটা বলেছে। তাহলে এখানে এই যে এখানে শূন্যস্থান দেওয়া যদি মিনিটের 1/6 অংশ ইকুয়াল টু 6 মিনিট বলছে, তাহলে এই যে এই জায়গাটা যেটা বসবে, এই জায়গাটা যেহেতু আমরা জানি না তাই এই জায়গাটা যেটা বসবে, এই জায়গাটা যে সংখ্যাটা সেটাকে আমরা ধরে নিলাম x। তাহলে মিনিট এর মানে এখানে মানে এর মানে কি গণিত। তাহলে এখানে আমাদের ধরো আমরা লিখলাম যে x, এটা মিনিট এর মানে গুণ 1/6 অংশ, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 মিনিট, বা x/6 ইকুয়াল টু হচ্ছে 6 মিনিট, বা x ইকুয়াল টু, তাহলে দেখো এদিকে কিন্তু আমাদের এই যে x মানে x এর সঙ্গে কিন্তু 6টা ভাগ হয়েছিল, এবার এদিকে যখন আসবে তখন আমাদের কি হবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 6 গণিত 6। এবারে দেখো আমরা এখানে করছি বা এখানে আমাদের x ইকুয়াল টু 36।
তাহলে এখানে আমাদের কত বসবে 36। এখানে যেহেতু যেটা বসবে সেটাকে আমাদের এক্স, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 36। তাহলে এখানে 36 যদি পেয়ে যাই তাহলে এখানে আমাদের 36 বসবে। দেখো আমরা প্রমাণ করে দিচ্ছি কি না 36 নিচে মানে গণিত 1/6। তাহলে এখানে 6 থেকে 36 6 এরপর তো আমাদের 6 হলে তাহলে ঠিকই বলেছে যে এখানে 6 মিনিট হবে। তাহলে এটা এখানে আমাদের উত্তর কত হলো 36। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 19 দাগের কোশ্চেনটা যাই। তাহলে এবার দেখো আমাদের 19 দাগের কোশ্চেনটা কি বলেছে যে এক জোড়া ডিমের দাম x টাকা হলে 3টি ডিমের দাম কত। তাহলে এক জোড়া মানে কি 2টি ডিম, তাহলে এখানে 3টি ডিমের দাম বার করতে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখছি যে 2টি ডিমের দাম হচ্ছে x টাকা। তাহলে 3টি ডিমের দাম কত এটা বার করতে দিয়েছে, তাহলে একটি ডিমের দাম নিশ্চয়ই কম টাকা হবে। তাহলে এখানে x/2 টাকা। এবার তাহলে 3টি ডিমের দাম x/2, তাহলে 3টি ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে x/2 এটা গণিত 3, এটা ইকুয়াল টু কি না 3x/2। তাহলে কি না তাহলে কি বেরোলো, তাহলে 3টি ডিমের দাম আমাদের হচ্ছে 3x/2 টাকা। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তারপর দেখো আমাদের লাস্ট কোশ্চেন 20 দাগের কোশ্চেনটা যাই। তাহলে এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন 20 দাগের কোশ্চেনটা কি বলেছে যে প্রদত্ত চিত্রটির পরিসীমা কত, আমাদের এটা বলেছে। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, এবারে একটা দেওয়া আছে x সেমি, y সেমি আর z সেমি। তাহলে এর পরিসীমা কত আমাদের এটা বলেছে। তাহলে পরিসীমা মানে কি না যে চিত্রটা থাকবে তার চারিধারের যে যোগফল তাকে আমরা পরিসীমা বলবো। তাহলে এখানে এর পরিসীমা তাহলে কি হবে না x এটা প্লাস y এটা প্লাস z এটা সেমি। তাহলে পরিসীমা কি হলো x প্লাস y প্লাস z সেমি। তাহলে এর পরিসীমা হলো এটা। তাহলে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এভাবে যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি পরীক্ষা ভালো করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকে বলি এক্ষুনি করে দাও। তার কারণ হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে আমার সেগুলো তোমাদের কাছে আগেই চলে যায়, এই জন্যই কিন্তু বলা। তো চলো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।